প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 263 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে 3টে ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে মোনালিসা দে। মোনালিসা এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছে। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে দমদম থেকে সঞ্জয়, তবে সে তার পুরো নাম উল্লেখ করেনি। আর 3 নম্বর ঘটনা পাঠিয়েছে মধু মণ্ডল কলকাতার চেতলা থেকে। 3টেই ছোট ছোট ঘটনা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 263 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। ঘটনা পাঠিয়েছে মোনালিসা দে। হ্যালো রাজদা, কেমন আছো? অনেক ধন্যবাদ, তুমি আমার আগের ঘটনাটা সবাইকে পড়ে শোনালে। আমি খুব খুশি হয়েছি আমার ঘটনা সিলেক্ট হওয়াতে। আশা করছি এই ঘটনাও তোমার ভালো লাগবে। দাদা, আমার বাবা আমি অনেক ছোট থাকতেই মারা গিয়েছিলেন। তখন আমার মাত্র 6 মাস বয়স। আমি জন্মেছিলাম আর বড় হয়ে উঠেছিলাম অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চলে। এই ঘটনাটা আমার সঙ্গেই ঘটে আমার স্কুলে, বলতে পারো আমার স্কুলের পেছনের একটা জঙ্গলে। আমি তখন ক্লাস 5-এ পড়তাম আর আমাদের কম্পিউটার পিরিয়ড থাকতো একেবারে শেষে। সেই দিন আবহাওয়া সকাল থেকেই খুব খারাপ, বরফ পড়বে মনে হয়। বাকি সব ক্লাস ছুটি দিয়ে দিয়েছে, শুধু আমাদের কম্পিউটার প্র্যাকটিক্যাল ক্লাস ছিল বলে আমাদেরকে ছুটি দেয়নি। আমার প্রচণ্ড জোরে বাথরুম পেয়েছিল বলে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখি আরেক বিপত্তি। স্কুলের গার্ড সমস্ত ওয়াশরুমে তালা লাগিয়ে কোথায় যে চলে গেছে ভগবানই জানে। কেননা বাকি ক্লাস সব ছুটি হয়ে গেছে, তাই হয়তো ওয়াশরুম বন্ধ করে দিয়েছে। এখানে আগে বলা হয়নি, আমার আরেকজন বান্ধবী আমার সাথে ওয়াশরুমে এসেছিল। আমি তাকে বললাম যে আমাকে বাথরুমে যেতেই হবে। আমি স্কুলের পেছনে জঙ্গলটায় যাই আর ওখানেই বাথরুম সেরে আসি। সেই বান্ধবী আমাকে বলল, কষ্ট করে একটু বাথরুম চেপে রাখ, কিন্তু ওই জঙ্গলে যাস না। আমার বাড়ির লোক আমাকে বলেছে ওই জঙ্গলটা নাকি ভালো নয়, ওখানে বহু লোক আত্মহত্যা করেছে। আশেপাশের গ্রামের লোকেরাও ওই জঙ্গলে নানান রকম অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটতে দেখেছে। আমার বন্ধু আমাকে বলল যে আমি যাব না, তুই যেতে হলে যা। আমি ছোট থেকেই অনেক ভীতু, কিন্তু বাথরুম চাপা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আমি একাই চলে গেলাম ওই জঙ্গলের দিকে। একটা গাছের নিচে বসে টয়লেট করে তারপর ক্লাসে ফিরে আসলাম। তারপর ক্লাস শেষ হওয়ায় বাড়ি ফিরে এলাম। তাওয়াং একটা ঠান্ডা জায়গা। যখন বরফ পড়ে বা প্রচণ্ড ঠান্ডা পড়ে, বাড়িতে এক ধরনের চুলহা জ্বালানো হয় যাকে ভুকারি বলে। আমার ঠাকুমা সেরকমই একটা চুলহা জ্বালিয়ে রেখেছিল, যেহেতু অল্পক্ষণের মধ্যেই বরফ পড়বে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই বাইরে বরফ পড়া আরম্ভ হলো। আমাকে ঠাকুমা বলল, তুই জামা কাপড় পাল্টে আয়, হাত পা ধুয়ে বস, আমি খাইয়ে দিচ্ছি। ঠাকুমা আমাকে খাইয়ে দিচ্ছিল, সেই সময় আমাদেরই এক ভাড়াটিয়া আন্টি এসে ঠাকুমার সঙ্গে গল্প জুড়ে দেয়। উনি ছিলেন বিহার থেকে একজন মুসলিম মহিলা। তিনি আমার ঠাকুমাকে মা বলে ডাকতেন। ঠাকুমা আমাকে খাওয়াচ্ছে আর তার সাথে গল্প করছে। হঠাৎ করে সেই মহিলা আমাকে উদ্দেশ্য করে বলে, আরে মোনা, তোমার গালে কেউ চড় মেরেছে নাকি? ওমা, এই দেখো, বলে সেই মহিলা আমার ঠাকুমাকেও দেখালো। ঠাকুমা দেখলো সত্যিই তো আগে খেয়াল করেনি সে যে আমার গালে 5টা আঙ্গুলের ছাপ। সেই কাকিমা আমাকে জিজ্ঞাসা করেন, কি টিচার মেরেছে নাকি কারোর সাথে মারপিট করেছো? মোনা, সত্যি কথা বলো। আমি বললাম, না তেমন তো কিছুই হয়নি। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরে গেলাম আর তারপর হঠাৎ করেই আমার কাঁপুনি দিয়ে জ্বর এলো। আমি সেই যে বিছানায় শুলাম আর উঠতে পারিনি। ঠাকুমা এসে অনেকবার দেখে গেছে আমাকে। আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে। এদিকে বাইরে বেরোনো সম্ভব নয়, প্রচণ্ড বৃষ্টি আর বরফ পড়ছে, আর তার সাথে প্রচণ্ড শীত। ঠাকুমা ভাবলেন যা করার পরের দিনই করতে হবে। সময়টা হয়তো মাঝরাত হবে।
আমার ঠাকুমা আমাকে দেখার জন্যে আমার ঘরে ঢোকেন। আর তিনি যা দেখেন সেটা দেখার জন্যে তিনি একেবারেই তৈরি ছিলেন না। তিনি দেখেন যে একটা কালো অবয়ব আমার খাটের সামনে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠাকুমা ঠাকুরের নাম জপ করতে থাকে আর তারপর প্রচন্ড জোরে এক চিৎকার করে ওঠে, আর তাতে আমারও ঘুম ভেঙে যায়। আর সেই অবয়ব আমার ঘর থেকে অদৃশ্য হয়ে যায়। আমার ঘুম ভাঙলে ঠাকুমা আমাকে কিছুই জানায়নি। তিনি আমাকে একা না রেখে আমার পাশেই শুয়ে পড়েন। পরের দিন সকালে আমার আরো জ্বর আসে। তারপর মা আর ঠাকুমা আমাকে আমাদের বাড়ির সামনেই একটা বুদ্ধিস্ট মনাস্টারিতে নিয়ে যায়। ঠাকুমার পরিচিত একজন লামাকে তিনি রাতের সমস্ত বিষয় খুলে বলেন। এখানে বলে রাখি যে আমাদের ভাড়াটি এসে বিহারি আন্টিও সেই মনাস্টারিতে আমাদের সাথে গিয়েছিল। আমার গা তখন জ্বরে পুড়ে যাচ্ছে। সেই মঙ্ক যখন আমার মাথায় হাত রাখেন আর আমার কপালে একটা জোরে ফু দেন, হঠাৎ করেই মনে হয় যে আমার শরীরটা যেন হালকা হয়ে গেল। তিনি একটা তাবিজ দিয়েছিলেন যেটাকে আমাদের স্থানীয় ভাষায় রুংমা বলে। তিনি আমাকে এরপর জিজ্ঞাসা করেন যে আমি গতকাল কোথায় কোথায় গিয়েছিলাম। সব কথা তাকে বলার পর তিনি আমাদেরকে বলেছিলেন যে গাছের নিচে বসে আমি টয়লেট করেছিলাম সেই গাছে এক অপদেবতার বাস ছিল, আর সেই নাকি আমাকে থাপ্পড় মারে। কিন্তু আমি বুঝতে পারিনি। তারা নোংরা পছন্দ করে না, তাই সেই অপশক্তি আমাকে আঘাত করে আর তারপর রাতের বেলায় আমার বাড়িতে ঢুকে আমার ক্ষতি করতেও চেষ্টা করে। কিন্তু সেই মঙ্কের দেওয়া তাবিজ বা রুংমা পড়ার পর এরকম আর কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল মোনালিসার পাঠানো ঘটনা। একটা ছোট্ট ঘটনা, কিন্তু আমার ঘটনাটা বেশ ক্রিপি লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে তাড়াতাড়ি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। তবে বলে রাখি আজকের এপিসোডের শেষে 260 এবং 261 নম্বর এপিসোডের শাউট আউট হবে, কেননা আগের এপিসোডে আমি কোনো শাউট আউট দিইনি, তাই শাউট আউট পর্ব একটু বড় হবে। তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 263 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমার নাম সঞ্জয়। আমি দমদম থেকে বলছি। পুরো নাম আর ঠিকানা উল্লেখ করতে চাই না। 2008-এর ঘটনা। তখন আমি এইচএস দেব। আমরা বন্ধুরা বসে পাড়ায় আড্ডা দিচ্ছি। হঠাৎ করে সেই আড্ডায় উপস্থিত এক দাদার মোবাইল ফোনে একটা ফোন আসলো। খবর এলো আমাদের পাড়ার এক পরিচিত কাকু ট্রেন লাইনে সুইসাইড করেছে। আর সেই ট্রেন লাইন আমাদের বাড়ির খুব কাছ দিয়েই গেছে। পাড়ায় শোরগোল পড়ে গেল। সুইসাইড কেস, তাই লাশ তো পোস্টমর্টম হবেই। কিন্তু সেই কাকুর লাশের যা অবস্থা, পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পরের দিন কাটাপুকুর থেকে পোস্টমর্টম করা লাশ নিয়ে আসার পর বাড়ির লোকজন কান্নাকাটি করতে থাকে। পাড়ার ক্লাব থেকে পাড়ার ছেলেরাই সেই কাকুর শ্মশানের শেষ যাত্রার ব্যবস্থা করে। কাকুর সেই দেহ আমরা যখন শ্মশানে নিয়ে যাচ্ছি, সেই সময় আমি কিছুটা পিছিয়ে পড়ি। কারণটা উল্লেখ করলাম না। সময়টা তখন বিকেল পেরিয়ে সন্ধে হয়েছে। তারপর আমি শ্মশানের দিকে যখন হাঁটতে লাগলাম, রাস্তার পাশে সেই ট্রেন লাইনটা পড়ল যেখানে কাকু সুইসাইড করেছিল। কিছুক্ষণ পরে আমি সেই জায়গাটার কাছে এসে উপস্থিত হলাম, ঠিক যেই জায়গায় কাকু ট্রেন লাইনে ঝাঁপিয়েছিল। জায়গাটা একটু সুনসান আর কিছুটা অন্ধকার। হঠাৎ আমার নজর গেল ট্রেন লাইনের দিকে। দেখলাম ট্রেন লাইন থেকে দৌড়ে একজন ভদ্রলোক রাস্তায় নেমে এসে উল্টো দিকের একটা অন্ধকার গলিতে ঢুকে গিয়ে কোথায় মিলিয়ে গেল। লোকটাকে আমার একটু চেনা চেনা লাগলো। আমি সেই গলির মুখটায় দাঁড়াতে আমি দেখলাম গলির অনেকটা ভেতরে সেই লোকটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার মুখ বোঝা যাচ্ছে না। এদিকে শ্মশানে ওরা অনেকটাই এগিয়ে গেছে দেখে আমি সেই গলির বাঁক থেকে এগোতে লাগলাম। আর ঠিক তখনই আমার মনে হলো কেউ সেই গলির ভেতর দিয়ে দৌড়ে আবার সেই রেল লাইনের দিকে চলে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ পেছন দিকে তাকিয়ে দেখি
আরে এ তো সেই কাকু যার দেহ নিয়ে আমরা শ্মশানের দিকে যাচ্ছি। আমার মাথা ঘুরতে থাকে। আমি কোনো রকমে কিছুটা এগিয়ে একটা দোকানের সামনে বসে পড়ি। তারপর একটু জল খেয়ে নিজেকে ধাতস্থ করে বাড়ি ফিরে আসি। হয়তো সেই কাকুর অতৃপ্ত প্রেতাত্মা নিজের মৃত্যুকে মেনে নিতে পারেনি। এরকম তো অনেক সময় হয়। মৃত্যুবরণ করার পর তার হয়তো মনে হয়েছিল কেন মরলাম। আর এই ঘটনাতে এটাও প্রমাণ হয়, মৃত্যুর পরে মানুষ যে জগতে চলে যায়, অপঘাতে মরলে সেই জগৎ থেকে তারা মাঝে মাঝে ফিরে আসে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম। সঞ্জয় আমাদেরকে পাঠিয়েছে এই ঘটনা। সঞ্জয়কে রিকোয়েস্ট করব, তোমার কাছে যদি এরকম ঘটনা আরো থাকে তুমি অবশ্যই আমাদেরকে পাঠাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। যারা ফেসবুক সাবি তাদের জন্য বলছি। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করেও পাঠিয়ে দিতে পারো। তবে যারা ভয়েস করে ঘটনা পাঠাবে তাদেরকে বলে রাখি যে যখন ভয়েসে ঘটনা রেকর্ড করবে একটা জিনিস দেখে নেবে যে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ যেন না হয়। আমরা অনেকদিন আগে এরকম ভয়েস মেসেজে ঘটনা শোনাতাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম, কেননা যে ঘটনাগুলো আসছিল তার পেছনে প্রচুর নয়েজ। আর ব্যাপারটা হচ্ছে কি, ভৌতিক ঘটনা, সাসপেন্স, থ্রিলার, এর মধ্যে যদি আনওয়ান্টেড নয়েজ যদি চলে আসে না, তাহলে ঘটনার মজাটাই চলে যায়। তাই তোমরা একটু ফাঁকা জায়গায়, যেখানে কোনো শব্দ নেই, সেরকম একটা জায়গায় ঘটনা রেকর্ড করে পাঠাবে। আর অবশ্যই ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের 3 নম্বর ঘটনায়। ঘটনা পাঠিয়েছে মধু মণ্ডল। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 263 নম্বর এপিসোডের তৃতীয় ঘটনায়। আমি মধু মণ্ডল, চেতলায় থাকি। আমি ও আমার ফ্যামিলি তোমার ঘটনা 2022 থেকে শুনছি, আর এখন এটা আমাদের কাছে একটা অ্যাডিকশন হয়ে গেছে। সোজা আসল ঘটনায় আসছি। এই ঘটনা ঘটেছে আমার বোনের বয়ফ্রেন্ডের কলিগের সাথে। ওনার নাম আমি উল্লেখ করছি না, তবে ঘটনা বলার সুবিধার্থে তার নাম রাখছি রমেশ। আর এখানে বলে রাখি, উনি রাজস্থানের ছেলে। কর্মসূত্রে তিনি মুম্বাইতে একটা ফ্ল্যাটে থাকেন। ঘটনাটা 2024-এর দিওয়ালির সময়কার ঘটনা। আমি আমার বোনের বয়ফ্রেন্ডের ভাষায় লিখছি। দিওয়ালির দিন রমেশদা অনেকক্ষণ ধরেই ফোনে কথা বলছিল তার স্ত্রীর সাথে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, রাজস্থানেই থাকেন, কিন্তু রমেশদা কর্মসূত্রে মুম্বাইতে থাকে। তিনি দাঁড়িয়েছিলেন আমাদের ফ্ল্যাটের একটা জানলার সামনে। হঠাৎ রমেশদা জানলায় একটা ঘুষি মারেন, আর তারপর সেই জানলার কাঁচ ভেঙে পড়ে যায় নিচে। আর রক্তাক্ত কাণ্ড, হাত কেটে প্রায় ঝুলে পড়েছে। এখানে বলে রাখি, আমি রমেশদার সাথেই সেই ফ্ল্যাট শেয়ার করে থাকতাম, আর আমার সাথে থাকতো আরো 2 জন। এটা দেখে আমরা সবাই দৌড়ে যাই তাকে সাহায্য করতে, কিন্তু রমেশদা আমাদেরকে দেখে একটা অদ্ভুত হাসি দেয়, আর একটা কাঁচের টুকরো নিয়ে আমাদেরকে বলে, আমার কাছে আসবি না, যে আসবি তাকে শেষ করে দেব। আমি মরতে চাই, আমাকে মরতে দে। এইটা দেখে আমরা সবাই তো অবাক। একটা মানুষ, তার এত ব্লিডিং হচ্ছে, আর তার ব্যথা তো দূর, তার মুখে হাসি। এরই মধ্যে আমাদের ফ্ল্যাটের যিনি মালিক তিনি এসে পড়েন। অবশ্যই তিনি কাঁচ ভাঙার শব্দ পেয়েছিলেন। এদিকে আমরা অ্যাম্বুলেন্স ডেকেছি, আর এদিকে আমাদের ফ্ল্যাট ওনার ভয় পেয়ে পুলিশ স্টেশনে কল করে দিয়েছিলেন। অ্যাম্বুলেন্স আর পুলিশ প্রায় একসাথেই এসে পড়ে। আর ঠিক তখন রমেশদা হঠাৎ করেই অজ্ঞান হয়ে বিছানার ওপর পড়ে যায়। এই দেখে আমরা আরো ভয় পেয়ে যাই। এরপর অ্যাম্বুলেন্স আসায় রমেশদাকে যখন তুলবে, আর এক কাণ্ড ঘটল। রমেশদা প্রায় 6 ফুট 3 ইঞ্চি লম্বা, কিন্তু তার
ওজন 83 কেজি হবে, কিন্তু প্রায় 4-5 জন মিলেও রমেশ দাকে তুলতে পারছে না। আরো লোকজন ডেকে আনাতে প্রায় 10-12 জন মিলে অ্যাম্বুলেন্সে তোলা হলো রমেশ দাকে। তার শরীর এত কেন ভারী হয়ে গেল সেটা আমরা কেউই বুঝতে পারলাম না। এটা ভৌতিক নাকি অলৌকিক কোনো কাণ্ড তারও কোনো উত্তর আমাদের কাছে ছিল না। ওনার হাতে প্রচুর সেলাই পড়ে আর ওনাকে ব্লাড দেওয়া হয়, কেননা প্রচুর রক্তক্ষরণ হয়ে গিয়েছিল তার। সেই দিন বিকেলের ফ্লাইটে রমেশদার বাবা রাজস্থান থেকে উড়ে আসে। ভিজিটিং আওয়ার্সের পর রমেশদার বাবাকে নিয়ে আমরা ফ্ল্যাটে ফিরে আসি। কাকু বাড়িতে ফিরে আরো অদ্ভুত কথা আমাদেরকে জানায়। তিনি আমাদেরকে জানান যে রমেশদা নাকি রাজস্থানে থাকাকালীন মাঝে মাঝেই এরকম কাণ্ড ঘটাতো। হঠাৎ রাগ করায় বাড়ি থেকে বেরিয়ে যেত, জিনিসপত্র ভাঙচুর করত, মাঝে মাঝে তার গলার কণ্ঠস্বর পাল্টে যেত। রমেশদার ব্যাপারে এত কিছু জানা আমাদের পক্ষে সম্ভব ছিল না, কেননা রমেশদাকে আমরা মাত্র 2 মাস চিনি। সেই দিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। যে জানলার কাঁচ রমেশদা হাত দিয়ে ভেঙে দিয়েছিল সেই জানলার বাকি কাঁচগুলো সেই দিন রাতে ঝনঝন করে ভেঙে পড়ে। সেই দিন রাতেই আমাদের ফ্ল্যাটের মালিক আমাদের রুমে এসে বলে এই রুম খালি করতে। তিনি আর আমাদেরকে এই ফ্ল্যাটে রাখতে চান না। রমেশদার সাথে কেন এমন হতো বা সেদিন কেন এমন হলো তার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। কিন্তু পরের দিন যখন হাসপাতালে রমেশদাকে দেখতে যাই, ওনার মুখে সেই অদ্ভুত এক হাসি লেগেছিল। কষ্টর কোনো চিহ্ন মাত্র নেই। যদি রমেশদার বিষয় আরো জানতে চাও বা তার বিষয়ে আরো ঘটনা জানতে চাও, আমি অবশ্যই লিখে পাঠাবো। এটা আমার প্রথম পাঠানো ঘটনা, তাই লিখতে যদি কোনো ভুল করি ক্ষমা করে দিও। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। মানে ঘটনার মধ্যে কোনো ভূত প্রেত আত্মা এসবের উল্লেখ নেই, কিন্তু অদ্ভুত একটা ইনসিডেন্ট। রমেশ সত্যি কেন এরকম করত, সে কি মাঝে মাঝে পজেসড হয়ে যেত, সেটারও কোনো ক্লু কিন্তু আমরা এই ঘটনায় পেলাম না। জানি না মধু আমাদেরকে এই রমেশদার ঘটনা আরো পাঠাবে কিনা, তবে আমি রিকোয়েস্ট করব পাঠাতে, তাহলে হয়তো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে যে রমেশের সাথে কি ঘটত। তাহলে চলে যাব আজকের শাউট আউটের দিকে। 260 এবং 261 নম্বর এপিসোডের শাউট আউট এই পর্বে করব আমরা। প্রথমে 260 নম্বর এপিসোডের কমেন্ট করেছে চুমকি ঘোষ, SJ ব্লগ, রিঙ্কু চৌধুরী, মায়া সরকার লিখেছে হাই কেমন আছো, চলে এলাম ঘটনা শুনতে। সোনালী নস্কর লিখেছে অসাধারণ হয়েছে। শ্যাডো ওয়ারিয়ার লিখেছে ঘটনা শোনার জন্য অপেক্ষায় ছিলাম, তারপর ঘটনাগুলো শুনেও নিলাম। কমেন্ট করেছে আবুল হোসেন, তন্ময় মণ্ডল, টুম্পা সহদেব, জিনিয়া সিং, তারা পাসওয়ান, পারমিতা মণ্ডল লিখেছে অসাধারণ হয়েছে রাজদা, লাভ ইউ। রিয়া থান্দার লিখেছে আমি তো রাতে শুনি না ঘটনা, সকালে শুনি, তবে মিস দিই না একটাও ঘটনা, খুব ভালো হয়েছে আর জিনের ঘটনা দারুণ। কমেন্ট করেছে অজন্তা হোর, অর্ঘ্য জানা, মোহাম্মদ মঞ্জু, মঙ্গল মুখার্জি, বাবাই দাস। সুতপা নাগ লিখেছে রাজদা তোমার ঘটনা শুনতে দেরি হলো, মেয়ের এক্সাম, তাও তোমার ঘটনা শোনা চাই। বাংলাদেশ স্পেশাল এপিসোড দারুণ লাগলো, বিশেষ করে মুন্নি আক্তারের ঘটনা। দেবাঞ্জলি মণ্ডল লিখেছে জানি বুধবার হয়ে গেছে, বাট একটু বিজি ছিলাম তাই টাইমলি এপিসোড শুনতে পারিনি, এখন নিজের বিয়ের তত্ত্ব গোছাতে এপিসোড শুনছি। আসলে ইফরিত জিনের এপিসোড দেখে নিজেকে ঘটনা শোনা থেকে দূরে রাখতে পারলাম না। কমেন্ট করেছে সুহান্স ভিডিও, তবসুম ইয়াসমিন আর স্বপ্না বাজল। চলে যাব এবার একটু 262 নম্বর এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছে স্বপ্না বিশ্বাস, সুব্রত সিনহা, তনুশ্রী ব্যানার্জি লিখেছে ওহ দারুণ লাগলো ঘটনাগুলো, পায়েলের ঘটনাটা বেশ অন্যরকম। কমেন্ট করেছে আশিস কোলে, নবনীতা দে লিখেছে আজকের 3টে ঘটনাই অসাধারণ লাগলো, বেশ ভয়ের, সব মিলিয়ে জমজমাট একটা এপিসোড, অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্যে। কমেন্ট করেছে দীপ্তি বিশ্বাস, লোপা মিনি ব্লগ লিখেছে দারুণ ঘটনা রাজদা, ভীষণ ভালো লাগলো, এরকম বড় বড় এপিসোড দেবে তাহলে শুনতেও ভালো লাগে, লাভ ফ্রম দমদম ক্যান্টনমেন্ট। কমেন্ট করেছে সুননিতা সহিস,
মনীষা পান্ডা। ফাল্গুনী রয় লিখেছে, দাদা লাস্ট ঘটনাটা অসাধারণ ছিল, বেশি কিছু বলছি না, আমি খুব অসুস্থ দাদা। ফাল্গুনী, তোমার দ্রুত আরোগ্য কামনা করছি, তুমি খুব ভালো থেকো। কমেন্ট করেছে গীতা গোস্বামী। বাবাই দাস লিখেছে, 3টে ঘটনাই অসাধারণ ছিল রাজদা, এমনকি পায়েলের নিজের ভয়েসে বলা ঘটনাটাও শুনতে বেশ ভালো লাগলো। তবে প্রথম ঘটনায় মেয়েদের চুল খুলে রাখার বিষয়টা একটা কথা বলছি, বর্তমান শহরাঞ্চলের মেয়েরা রাস্তাঘাটে দেখি খোলা চুলে ডিজাইন করে হেয়ারস্টাইল বানিয়ে দিনে রাতে সবসময় সব অকেশনে বেরিয়ে যাচ্ছে। এটা কি তারা ঠিক করে? এটা যার যার ইন্ডিপেন্ডেন্সের ব্যাপার, তারা চুল খুলে বেরোবে না চুল বেঁধে বেরোবে সেটা তো বলা খুবই মুশকিল। কমেন্ট করেছে ফারজানা রহমান বৃষ্টি। বন্দনা মাঝি লিখেছে, অন্ধকার রুম, কানে হেডফোন, সঙ্গে রাজদার গলায় ভূতের অসাধারণ ঘটনা জাস্ট জমে গেছে। কমেন্ট করেছে অন্তিম স্যাড মুভমেন্ট। নো ওয়ান লিখেছে, এসে গেছি রাজদা, দারুণ ঘটনা শুনতে, প্রথম ঘটনাটা খুবই ভয়ানক ছিল রাজদা। কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই, রূপসা সরকার, জয়িতা মল্লিক, বৌমণি বিজলি বিশ্বাস আর মঙ্গল মুখার্জি। 260 নম্বর এপিসোড ছিল আল্লাহর বিরুদ্ধে যাওয়া এক ফকিরের ইফরিত জিনের হাতে মৃত্যুর ঘটনা, আর তারপর 261 নম্বর এপিসোডের রাতে মেয়েরা চুল খোলা রাখলে খারাপ বাতাস লাগে। এই দুটো এপিসোডের শাউট আউট আজকে হলো। তাহলে ব্যাস, আজকের মতো এখানেই শেষ করছি এপিসোড। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা। নমস্কার বন্ধুরা, প্রেতপক্ষের আরেকটা ভিডিও এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে আবার কয়েকটা ভৌতিক ভিডিও ক্লিপ নিয়ে চলে এসেছি। এপিসোডটা একটু বড় হতে চলেছে, তাই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ভিডিও ক্লিপে। একজন ব্যক্তি যার নাম হুপার, যার বাড়িতে একটা কুকুর আছে, তার নাম নালা, তার বাড়িতেই তোলা একটা অত্যন্ত ভয়াবহ ভিডিও আমরা দেখতে চলেছি। প্রথমে দেখে মনে হবে কেউ তাদের বাড়িতে ঢুকে পড়েছে, কিন্তু আসল ব্যাপারটা সেটা নয়। হুপার জানান যে তার বন্ধু ডেরেক এরকম প্র্যাঙ্ক তার সাথে প্রায়শই করে থাকে এবং সে এইবার তাকে হাতে নাতে ধরার জন্য ভিডিওটা করে। কিন্তু হুপারের কুকুর চিৎকার করতে থাকে। কিন্তু হুপার যেটা ভেবেছিল সেটা ভুল ছিল। কেন, সেটাই এবার দেখে নেব। Nala! 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 Nala? Derek? Nala, come on out. Nala, come on out, seriously. Derek?
I love pretty girl. That is so weird. I've like never seen her that scared. Never seen her get that scared. Derek? Derek, that you? Nala, we're leaving. Let's go. শোনা গেল তার বাইরের ঘর থেকে একটা কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ আমরা পাই। হুপারের কুকুর নালা, যে কিনা অত্যন্ত সাহসী, সে ভয় রুম থেকে বেরোয় না। হুপার বুঝতে পেরেছিল যে তার বাড়িতে যে রয়েছে সে তার বন্ধু ডেরেক নয়, কেননা ডেরেক কর্মসূত্রে শহরের বাইরে ছিল, আর সেই দরজা বন্ধ হয়ে যাওয়া এটাই প্রমাণ করে যে তার বাড়িতে কোনো অতৃপ্ত আত্মার বাস অবশ্যই আছে। এরপর হুপার তার কুকুর নালাকে নিয়ে সেই বাড়ি ছেড়ে তার বাবা মার কাছে চলে যায়। ভূত প্রেতের উপস্থিতিতে বাড়ি ছাড়তে হলো, মানে এরকম ঘটনা কিন্তু আগে দেখিনি, তবে এরকম ঘটনা কিন্তু আছে। আমারই বাড়ির কাছে একটা ফ্ল্যাট আমি জানি বহু বছর ধরে পরিত্যক্ত পড়ে রয়েছে, নতুন ফ্ল্যাট। সেই বিল্ডিং এ প্রায় 10-12টা ফ্ল্যাট রয়েছে, কিন্তু এই একটি ফ্ল্যাট টপ ফ্লোরে, ওখানে কেউ থাকতে পারে না। সেই ঘটনাও একদিন তোমাদের শোনাবো। এখন চলে যাচ্ছি দ্বিতীয় ভিডিও ক্লিপে। এই ভিডিও যেটা এবার দেখতে চলেছি সেটা অত্যন্ত আশ্চর্যজনক। এই ভিডিও অনেক পুরনো আর তোলা হয়েছিল একটা মোবাইল ক্যামেরায়। ব্যক্তির নাম জানা যায়নি, কিন্তু এই ভিডিওটা তিনি তুলেছিলেন যখন তিনি একটা হরর ট্যুর করেন স্প্লিট ম্যানশনে, যেটা কিনা সেন্ট লুইস মিসৌরিতে অবস্থিত। এখানে তোমাদের জেনে রাখা দরকার এই স্প্লিট ম্যানশনে লিম্ফ ফ্যামিলি থাকতো। লিম্ফ অবশ্যই তাদের পদবি, যেমন আমাদের চৌধুরী বাড়ি, মুখার্জি বাড়ি থাকে। এই ফ্যামিলির অনেকেরই এই বাড়িতে অপঘাতে মৃত্যু হয়, আর ওখানকার লোকেরা এটা মানে যে এখানে তাদের অতৃপ্ত প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়ায়। অনেক গেস্টরা জানান যে তারা যখন এখানে থাকতে আসেন তাদের সাথে নানা ভৌতিক কার্যকলাপ হয়েছে। তবে এবার দেখে নেব যে ভিডিওটা সেই অজানা ব্যক্তি করেছিলেন তাতে কি ধরা পড়েছিল। ক্যামেরা যখন মুভ করছিল জানলার সামনে দাঁড়ানো একটা কালো অবয়ব দেখা গেল এবং পরক্ষণেই সেটা অদৃশ্য হয়ে যায়। তবে কয়েক সেকেন্ডের ভিডিওতে এর আগে যখন সেই জায়গায় ক্যামেরা ঘোরানো হচ্ছিল তখন কিন্তু সেখানে কেউ দাঁড়িয়ে ছিল না। এই ভিডিও আর এই জায়গার ইতিহাস এটাই প্রমাণ করে যে এই স্প্লিট ম্যানশনে অবশ্যই ভূত আছে। এখানে ভূত বলতে ভূতপূর্ব লোকেদের প্রেতাত্মাদের বোঝাচ্ছি। কেমন লাগলো দ্বিতীয় ভিডিও ক্লিপটা? মানে একটা অদ্ভুত ভিডিও দেখলাম। যে ভিডিওটা আমরা দেখলাম সেটা কিন্তু একটা ভিজিএ ক্যামেরায় তোলা হয়েছে। এখনকার মতো মেগাপিক্সেল মানে হাই মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু নয়। আগেকার দিনে যেরকম নর্মাল ভিজিএ ক্যামেরা থাকতো সেই ভিজিএ ক্যামেরাতে এই ভিডিওটা তোলা হয়েছে, তাই জন্য ভিডিওটা একটু ব্লার, কিন্তু যেটা ধরা পড়েছে সেটা অত্যন্ত ভয়ানক। চলে যাচ্ছি 3 নম্বর ভিডিও ক্লিপে। ম্যান্ডি বসউইক আর তার 2 বাচ্চা জারা আর জনি ম্যাসাচুটসে তাদের নতুন বাড়িতে
বাড়িতে থাকতে আরম্ভ করেছে। তাদের বাড়ির আশেপাশে প্রচুর বন্য প্রাণীদের লক্ষ্য করা যায়, কেননা এই বাড়ি একেবারে জঙ্গল সংলগ্ন জায়গায় অবস্থিত। ম্যান্ডি তাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য বাড়ির চারপাশে ক্যামেরা লাগিয়ে রেখেছে, যাতে কিনা সে দেখতে পারে তাদের প্রপার্টির মধ্যে কোন জায়গায় কোন জন্তু ঢুকেছে। তার এই ক্যামেরাগুলোতে অনেক জন্তু জানোয়ারের ভিডিও ধরা পড়েছে, কিন্তু একটা ভিডিও তোমাদের হাড় হিম করে দেবে, যেমনটা ম্যান্ডিরও করেছিল। এই ভিডিওতে কোনো জানোয়ার ধরা পড়েনি। তারিখটা ছিল জুলাই 27, 2022। ম্যান্ডি তখন বাড়িতে ছিল না, কিন্তু তার মোবাইলে একটা নোটিফিকেশন আসে যে তার বাড়ির আশেপাশে কিছু একটা দেখা গেছে। সেটা কি, এবার সেটা আমরা দেখব। আমরা দেখতে পেলাম একটা কালো অবয়ব ম্যান্ডির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর তার বাড়ির ভেতর দেখার চেষ্টা করছে। সব থেকে ভয়াবহ জিনিস হচ্ছে এই অবয়বের নড়াচড়া স্বাভাবিক মানুষের মতো নয়। ম্যান্ডি অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে এই ভিডিও দেখার পর, আর আরো ভয় পেয়ে যায় যখন পরে এই ভিডিও পরিচিতদের দেখানোর পর তাদের থেকে সে জানতে পারে এক অতৃপ্ত প্রেতাত্মার কথা, যে কিনা এই পরিত্যক্ত জঙ্গল এলাকায় এর আগে মাঝে মাঝেই অনেকে দেখেছে এবং এখনো দেখা যায়। জঙ্গল সংলগ্ন আবার পরিত্যক্ত বাড়ি, এরকম বাড়িতে বাচ্চা নিয়ে থাকার কোনো মানেই হয় না। মানে ম্যান্ডি যে কিভাবে এরকম একটা বাড়িতে থাকার ডিসিশন নিল, সেটাই আমার দেখে অবাক লাগলো। মোরেন কোমস বলে একজন ভদ্রমহিলার ভিডিও কিন্তু আগেও তোমাদের দেখিয়েছি। সে একটা বাড়িতে মুভ করেছে এবং সেই বাড়িতে তার সাথে ঘটে যাচ্ছে নানান সব ভৌতিক ঘটনা, এবং তার এই বাড়িতে ভৌতিক গতিবিধি তার কুকুরেরা বুঝতে পারে। জিনিসপত্র পড়ে যায় নিজে থেকে, জিনিসপত্র হারিয়ে যায়। তাহলে একটু দেখি তার বাড়িতে কি ঘটে যাচ্ছে। আমরা দেখতেই পেলাম একটা জিনিস তার বাড়িতে পড়ে যাওয়ার আগে তার কুকুরগুলো হঠাৎ একটা অদ্ভুত ভাবে ডাকতে আরম্ভ করলো। এটাই প্রমাণ করে যে তার কুকুরেরা কিন্তু কারোর উপস্থিতি অবশ্যই অনুভব করে। এবার দেখে নেব আর একটা ঘটনা যেটা সত্যিই অদ্ভুত। মোরেন প্রথমে ভাবে যে তার কুকুর তার চুল ধরে টেনেছে, কিন্তু সে ভুল ছিল। তার কুকুর নিজের জায়গাতেই বসেছিল, কিন্তু যে তার চুল ধরে টেনেছে তাকে কিন্তু ভিডিওতে দেখা যায়নি। তাহলে এটা কে তার বাড়িতে ঘুরে বেড়ায়? তোমরা কমেন্ট করে জানিও।
কি বুঝলে ভিডিওটা দেখে? মোরেন কোমসের ভিডিও কিন্তু আগেও একটা এপিসোডে আমি তোমাদের দেখিয়েছি। তোমরা যারা প্রত্যেকটা ভিডিও দেখেছো তারা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কিন্তু পুরনো ভিডিওগুলো দেখে নিতে হবে। চলে যাচ্ছি শেষ ভিডিও ক্লিপে। একজন মা তার মেয়ের বেডরুমে একটা ক্যামেরা লাগিয়েছে, কিন্তু কারণটা কি? তার মেয়ে নাকি রাত বেরেতে তার ঘরের ভেতরে কারুর সাথে কথা বলে, কিন্তু তার ঘরে ঢুকে মা দেখে কেউ সেখানে নেই। ক্যামেরা লাগাবার পর যেটা ধরা পড়েছে সেটাই এবার দেখব। তার মা এটা বিশ্বাস করে যে তার দিদা, যে কিনা কয়েকদিন আগেই মারা গেছে, তার মেয়ে তারই প্রেতাত্মার সাথে কথা বলে, কেননা তার মেয়েকে তার দিদা প্রচন্ড ভালোবাসতেন। এই মেয়েটি এখনো কি তার দিদার সাথে এমন ভাবেই রাত বেরেতে কথা বলে? যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট আমার কাছে আসে আমি তোমাদের অবশ্যই দেখাবো। কোন ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সব থেকে বেশি, কোনটা ভয় পাইয়েছে বেশি, অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন ভিডিও ক্লিপ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।